বন্দে। প্রথমেই আমি আমাদের পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইলেকট্রনিক মিডিয়া তথা ভারতবর্ষের অত্যন্ত প্রতিষ্ঠিত একটি আমাদের সংবাদ মাধ্যম জি24 ঘন্টা, তাকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে তারা সরকারের 100 দিনের পূর্তি উপলক্ষে এই ধরনের একটি সারাদিন ব্যাপী কলকাতাতে কনক্লেভ আয়োজন করেছেন। মিস্টার রক্তিম দাস is here. He is from Assam. He knows Bengali very well, but not speak fluently. For that reason, I would like to convey my patriotic wishes to Mr. Roktim Das and his whole group. আমাদের বোন পিউ আছে যে আমাদের সবাইকে এখানে কার্যত আসতে বাধ্য করেছে। আমি দিলীপ দাকে জিজ্ঞেস করছিলাম আপনার কি আছে পারফরম্যান্স, আমি কিচ্ছু জানি না, পিউর নির্দেশ আমি পৌঁছে গেছি। আমার কলিগ মিনিস্টাররা এসেছেন, সারাদিন আরো মিনিস্টাররা আসবেন। মোট 16 আমাদের সরকারের মন্ত্রীদেরকে আজকে জি24 ঘন্টা বাংলা চ্যানেল, পশ্চিম বাংলার চ্যানেল, তারা সরকারের ভাবনা, সংকল্পপত্র, আগামী যে দীর্ঘ সময় আমাদের পড়ে রয়েছে বা জনগণ আমাদের যে সময় দিয়েছে, সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে গ্যারান্টি, এই বিষয়ে তারা এই অল্প সময়ের মধ্যে তারা কি ভেবেছেন, কি করেছেন, কি করতে চান, সরকারের ভিতরে কি বুঝলেন, তারা বলার চেষ্টা করবেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এই সময়টা অত্যন্ত অল্প। এই এত অল্প সময়ের মধ্যে আমার মনে হয় না সকলে সবকিছু শিখে ফেলেছেন, বুঝে ফেলেছেন, জেনে ফেলেছেন, করে ফেলেছেন। এই ধারণাটাও আমাদের, প্রত্যাশাটাও কিন্তু শুরুতে করা ঠিক হবে না। মন্ত্রিসভার সদস্যদের বাইরেও এখানে চাঁদের হাট বসেছে। সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা, সফল শিল্পোদ্যোগীরা, বিজনেসম্যানরা, বিভিন্ন রিকগনাইজড অর্গানাইজেশন, সর্বোপরি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক নাগরিকদের এখানে সমাবেশ শুরু হয়েছে। যদিও এটা উষা লগ্ন, বেলা 1টা বাজে, আস্তে আস্তে আরো আসন ভরে যাবে এবং সংখ্যাও ক্রমে বাড়তে থাকবে। আমি যেটুকু জেনেছি, এখানে 5টা বিষয়ের উপরে আজকে ওনারা টক শো ডিবেট করবেন। এবং ডিবেট হবে না, কার্যত সিম্পোজিয়াম বা চিন্তন হবে। মূলত সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তি বা রাজ্যের মন্ত্রীরা, তারাই এখানে সুযোগ পাবেন, আমি যেটুকু জেনেছি। এবং আজকে এই জি24 ঘন্টা পশ্চিমবঙ্গের যারা নারী স্পন্দন বোঝেন, দীর্ঘ 34 বছরের কমিউনিস্ট এবং 15 বছরের তৃণমূল রাজত্বের পরে ডবল ইঞ্জিন রাষ্ট্রবাদী সরকারের কাছে মানুষের কি প্রত্যাশা, এমন কিছু নিরপেক্ষ মানুষ যেমন তুলে ধরবেন আলোচনায়,
মন্ত্রীদেরও বুঝতে সুবিধা হবে যে তাদের কাছে এই পশ্চিমবঙ্গের মানুষের জি 24 ঘন্টার মেগা কনক্লেভের মধ্য দিয়ে মানুষের অ্যাকচুয়ালি প্রত্যাশাটা কি। আমি প্রথমেই বলবো যে দয়া করে 100 দিনের মধ্যে পারফরম্যান্সের মূল্যায়ন করতে যাবেন না। যে কোনো মুখ্যমন্ত্রী বা মন্ত্রী তারা চাইবেন যে আমার পারফরম্যান্স খুব ভালো হয়ে গেছে, এইরকম একটা সার্টিফিকেট আমি যদি এই কনক্লেভ থেকে নিয়ে যেতে পারি, আমার মনে হয় পারফরম্যান্সের সার্টিফিকেট দেওয়ার চেষ্টাও করবেন না আর নিতেও চাইবেন না। এবং আমরা শুধু প্রস্তুতি নেব, যা যা ভুল আমাদের হয়েছে, যা যা ক্ষতি আমাদের হয়ে গেছে, যা যা আমরা করতে পারতাম কিন্তু করিনি, আমরা তার উপরে চিন্তন এবং মন্থন করব, পরিকল্পনা তৈরি করব, অর্থের সংস্থান করব, সর্বোপরি আর্থিক ডিসিপ্লিন থেকে আমাদের ফাইনাল আমরা সংবিধানকে মেনে চলি। আমাদের পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক ব্যবস্থার দেশ হচ্ছে ভারতবর্ষ। আর ভারতবর্ষেও প্রাদেশিক সরকারের সমন্বয়ে তৈরি এবং ভারতবর্ষে যেদিন সংবিধান প্রণয়ন হয় এবং কার্যকর হয়, সংবিধান প্রণেতা প্রাতঃস্মরণীয় প্রণম্য ডক্টর বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সেদিনই তারা ঠিক করে দিয়েছিলেন ভারত সরকার কি করবে, প্রাদেশিক সরকার কি করবে, আর যৌথ দায়িত্বে কি কি থাকবে। যেমন দেশের প্রতিরক্ষা, দেশের বিদেশ নীতি, এখানে প্রাদেশিক সরকারের রোল থাকবে না। এখানে জাতীয় সরকার, ইউনিয়ন গভর্নমেন্ট তারাই কিন্তু ঠিক করবে। আবার আভ্যন্তরীণ নিরাপত্তা এবং উন্নয়নের যে প্যারামিটার গুলো রয়েছে, শহরে পৌর নগর উন্নয়ন দপ্তর, গ্রামে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, এছাড়াও আরো একাধিক উন্নয়নশীল দপ্তর, যেমন কৃষি থেকে মৎস্য, শ্রম থেকে শুরু করে উদ্যান পালন, এগুলো প্রাদেশিক সরকারকে করতে হবে। আবার কিছু বিষয় সংবিধান বলে গেছে যে যৌথ দায়িত্বে চলবে, যার মধ্যে শিক্ষা একটি, কনকারেন্ট লিস্ট। তাই আমাদের চলার পথে সব সময় মাথায় রাখতে হবে যে আমরা যেন সংবিধানকে মেনে চলি, কখনোই সাংবিধানিক ব্যবস্থার বাইরে ডিরেল না হতে চাই। দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু জনগণের কাছে আমরা দায়বদ্ধ আর বিধানসভার কাছে আমরা জবাবদিহি করতে বাধ্য, তাই আমাদের সব সময় যে দায়বদ্ধতা আছে তাতে যে গুরুভার আমরা গ্রহণ করেছি সেটা নিয়ে আমরা চলার চেষ্টা করি। আপনি যদি বলেন বর্তমান মুখ্যমন্ত্রীকে 110 দিনের আপনার অভিজ্ঞতা, সরকারের ভিতরে ঢুকে দেখলেন, আপনারা কি করতে পারলেন, অগ্রাধিকার কিসে দিলেন, আগামী দিনে আপনাদের পরিকল্পনা কি। প্রথমত আমরা
সংকল্প পত্রে দায়বদ্ধ। ভারতীয় জনতা পার্টি এবারে যাকে ইস্তাহার বলে চলতি কথায়, ম্যানিফেস্টো বলে, আর আমরা সংকল্প পত্র অর্থাৎ কমিটমেন্ট হিসেবে বলেছি। এইটা এর আগে দেখা গেছে যে পার্টি একটা কমিটি তৈরি করে দিল, সেই কমিটিতে কিছু আমাদের যারা অর্থনীতিবিদ, যারা শিক্ষাবিদ, যারা ইন্টেলেকচুয়াল, যারা বৌদ্ধিক প্রবুদ্ধজন, তারা একটা ইস্তাহার বানিয়ে দিলেন, সেটাই পার্টি পাবলিশ করে দেয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি এবারে 2026-এ গণতন্ত্রের মহোৎসবের আগে মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যসভা সাংসদ সমীর ভট্টাচার্য মহোদয় তিনি পাবলিশ করেছিলেন বাজারে, গঞ্জে, নগরে ড্রপ বক্স। ভারতীয় জনতা পার্টির যত কার্যালয় আছে রাজ্যে, খুব বেশি সংখ্যায় নেই, সেখানেও ড্রপ বক্স, যেখানে মানুষ তার সাজেশন দিতে পারবে। তাপস রায় মহোদয়ের নেতৃত্বে, ডক্টর অশোক লাহিড়ির নেতৃত্বে, স্বপন দাশগুপ্তর উপস্থিতিতে একটা কমিটি তৈরি করা হয়েছিল। আরো অনেকে ছিলেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, তাই কয়েকজনের নাম উল্লেখ করলাম। তারা সমস্ত শিল্পগোষ্ঠী, চেম্বার, মার্চেন্ট, বিজনেস অর্গানাইজেশন, ইউনিভার্সিটি, কলেজের স্টুডেন্ট, প্রফেসর, ডক্টর এবং বিভিন্ন স্তরের মানুষ, কৃষিক্ষেত্রে কাজ করা মানুষ, একদম ক্ষেত মজুর, একদম অসংগঠিত শ্রমিক, নির্মাণ কর্মী, সবার কাছ থেকে আমরা সাজেশন কালেক্ট করে একটা বড় এক্সারসাইজ করেছি। সেই বড় এক্সারসাইজের পরে ফাইনালি আমরা ভারত সরকারের স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি অমিত শাহজির হাত ধরে আমরা এটা প্রকাশ করেছি। দিস ইজ আওয়ার কমিটমেন্ট লেটার টু দি ভোটার্স অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ সংকল্প পত্র আমরা প্রকাশ করেছি। তাই আমরা এজ এ চিফ মিনিস্টার অফ দি স্টেট সংকল্প পত্রকে পর্যায়ক্রমে ধাপে ধাপে পূরণ করা, এটা আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য এবং অঙ্গীকার। এটা নিয়ে কোনো বিতর্ক, বিরোধ, বিচ্যুতি বা সরে আসার জায়গা নেই, এটা প্রথমত বুঝতে হবে। তাই লক্ষ্য আমাদের খুব পরিষ্কার। দ্বিতীয়ত, আমরা সরকারে গিয়ে কি দেখলাম? সরকারে গিয়ে দেখলাম এই রাজ্য কার্যত দেউলিয়া হয়ে গেছে। 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা যেদিন লেফট ছেড়ে দিয়ে চলে যায় 2011 সালের 20 মে, সেদিন আমাদের এই রাজ্যে 1,98,000 কোটি টাকা ঋণের বোঝা ছিল। সেটা বাড়তে 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 8 লক্ষ কোটিতে গিয়ে পৌঁছায়। আপনি যদি রাজ্য বাজেট দেখেন, দেখবেন 4,38,000 কোটি টাকার বাজেটে 1 লক্ষ কোটি টাকা ঋণের কিস্তি এবং ইন্টারেস্ট দেওয়ার জন্য আমাদেরকে ইয়ারমার্ক করে রাখতে হয়েছে।
এই রাজ্য কিন্তু এর আগে এরকম কঠিন অবস্থায় ছিল না। তাহলে এই জায়গা থেকে বেরিয়ে আসবেন কি করে? বর্তমান আমরা রাজ্য সরকারে এসেছি, আমরা একদিনে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো ওয়ান ফাইন মর্নিং পুরো ঋণ শোধ করা, ঋণ নেওয়া বন্ধ করা, সবকিছু বদলে দিতে আমরা পারবো না। কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে? একদিকে ভাতা নির্ভর রাজ্য করে দেওয়ার দিকে এই রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এইরকম অবস্থা অন্য কোথাও নেই। আমি সংকল্পপত্র ঘোষণার দিন অমিত শাহজির পাশে ছিলাম, একদিকে শ্রমিকদা, একদিকে আমি। একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনারা তো মোদিজির নেতৃত্বে আত্মনির্ভর ভারতের কথা বলেন, তাহলে এখানে সব ভাতা বাড়াবার কথা সংকল্পপত্রে বলছেন কেন? তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এত বড় বড় গর্ত হয়ে গেছে, গর্তগুলোকে যতক্ষণ না আমরা পূরণ করতে পারি বা ফিল আপ করতে পারি, ততক্ষণ পর্যন্ত পশ্চিম বাংলার একটা বড় অংশের মানুষকে অর্থনৈতিক সাপোর্ট আমাদের দিয়ে যেতে হবে। কিন্তু লং টার্মে আমরা এই রাজ্যকে যখন সুজলাম সুফলাম করব, তখন এই রাজ্য ভাতা নির্ভর রাজ্য থেকে বেরিয়ে